এবারে আমাদের ট্রিপটা শুরু হয়েছিল ঠিক রাত 9টায়। ডেস্টিনেশন ছিল বাড়ি থেকে 635 কিলোমিটার দূরে লাভা। সময় প্রায় 15 ঘন্টা। প্রথমে STKKR, তারপর 12 নম্বর জাতীয় সড়ক, অবশেষে বোতলবাড়ি থেকে বেঙ্গল টু বেঙ্গল রোড এবং 27 নম্বর জাতীয় সড়ক দিয়ে গজলডোবা গুরুভাতান হয়ে আমরা লাভার হোটেলে পৌঁছই বেলা 12টায়। বেশিরভাগটাই নাইট ড্রাইভ। রাতের হাইওয়ে অসাধারণ দৃশ্য, উত্তরবঙ্গের অসাধারণ সব জঙ্গল, তারপর চা বাগানের মধ্য দিয়ে অসাধারণ সব পাকদণ্ডি বেরিয়ে অবশেষে আমরা লাভায় পৌঁছই। এরপর দুদিন লাভাকে বেস করে আমরা ঘুরে নিয়েছি ঋষভ, লোলেগাঁও এবং কালিম্পংয়ের সেই বিখ্যাত ডেলো পার্ক। 4 রাত 3 দিনের এই ট্রিপের এটা দ্বিতীয় পর্ব। এর আগের পর্বে ছিল বাড়ি থেকে রাত 9টায় বেরিয়ে নাইট ড্রাইভ করে শিলিগুড়িতে পৌঁছেছিলাম আমরা পরের দিন সকাল 8টায়। কলকাতা টু শিলিগুড়ি নাইট ড্রাইভের সমস্ত অভিজ্ঞতাই ধরা আছে আমার আগের ভিডিওতে। যদি আপনারা আগের ভিডিও না দেখে থাকেন তাহলে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা গিয়ে দেখে নিতে পারবেন। এই পর্বে থাকছে শিলিগুড়ি থেকে লাভার একটা অসাধারণ এপিক রোড জার্নি। আমরা এরপর ফুলবাড়ি, গজলডোবা, গুরুভাতান হয়ে পৌঁছেছিলাম লাভায় বেলা 12টায়। আর থাকবে আমরা যে হোটেলে ছিলাম বা যে হোমস্টেতে ছিলাম তার সম্পূর্ণ বিবরণ। আশা করি আমার অন্যান্য ভিডিওর মতন এই ভিডিওটাও আপনাদের কাছে এন্টারটেনিং এবং ইনফরমেটিভ মনে হবে। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক, শেয়ার এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন তাহলে মূল জার্নিটা এবার শুরু করি। আরও একটা টোল গেটের সামনে চলে এসেছি। নামটা তো কিছুই দেখছি না, বোট ফোটো কিছুই নেই। যাই হোক, পয়সা তো কাটবে, কাটুক। এটার নাম কি? জায়গাটার নাম? এই জায়গাটার নাম কি? ঘোষপুকুর। আচ্ছা, টোল বুথের নাম হচ্ছে ঘোষপুকুর। ক টাকা টোল কাটবে হয়তো আমি স্ক্রিনে দিয়ে দেবো পরে দেখে, এখনই বুঝতে পারছি না। আর রাস্তার দুধারে অফুরন্ত চা বাগান। আমাদের জেলাতে যেমন রাস্তার ধার দিয়ে গেলে পরে ধানের ক্ষেত দেখা যায়, এখানে অফুরন্ত চায়ের ক্ষেত দুদিকে। চা বাগান শুরু হয়ে গেছে। বাঁদিকে চলে গেছে বাগডোগরা বা শিলিগুড়ির দিকে, আর সোজা হচ্ছে ফুলবাড়ি। ফুলবাড়ি এখান থেকে 20 কিলোমিটার, আর জলপাইগুড়ি 53 কিলোমিটার, বাগডোগরা 14 কিলোমিটার। তো আমরা বাগডোগরা না গিয়ে বা শিলিগুড়িতে না গিয়ে আমরা ফুলবাড়ি দিয়ে ডান দিকে গজলডোবা হয়ে যাব। তো এটা হচ্ছে ফুলবাড়ি যাওয়ার রাস্তা। আর বাঁদিকে নিচে চলে গেছে বাগডোগরা এয়ারপোর্ট বা শিলিগুড়ি শহরের মধ্যে যাওয়ার রাস্তা। আমরা ফুলবাড়ি ছেড়ে এবার গজলডোবা ক্যানেল রোডটা ধরেছি। অ্যাকচুয়ালি এটা হচ্ছে ফুলবাড়ি ঘোষপুকুর বাইপাস। তো ফুলবাড়ি ঘোষপুকুর বাইপাস হয়ে গজলডোবা ক্যানেল রোড ধরে শিলিগুড়ি থেকে আমাদের এবার গন্তব্য গজলডোবা। গজলডোবা থেকে তারপরে আমরা এখন ক্যানেল রোড ধরে যাচ্ছি ডামডিং এর পরে। তারপর সেখান থেকে আমরা যাব হচ্ছে গুরুভাতান হয়ে আমরা লাভাতে যাব। এই মুহূর্তে আমরা গজলডোবার দিকে, গজলডোবার যে ক্যানেলের পার ধরে যাচ্ছি। বাঁদিকে ক্যানেল দেখা যাচ্ছে কিনা বুঝতে পারছি না। বাঁদিকে ক্যানেল। এখন পর্যন্ত বাড়ি থেকে 531 কিলোমিটার এসেছে। এই যে ক্যানেলটা দেখতেই পাচ্ছেন, ক্যানেল দেখা যাচ্ছে। ক্যানেলের জল পরিপূর্ণ একদম। এত জল কোথা থেকে আসছে কে জানে। ও বাঁধ দেওয়া আছে, বাঁধ দিয়ে জলটাকে আটকানো আছে। লাভা এখনো 96 কিলোমিটার, 2 ঘন্টা 30 মিনিট, 2.5 ঘন্টা সময় লাগবে দেখাচ্ছে। বন্ধুরা, যেতে যেতে এবার আপনাদের এই গজলডোবা সম্পর্কে একটু ইনফরমেশন দিয়ে রাখি। গজলডোবা জলপাইগুড়ি জেলারই একটা ছোট্ট গ্রাম, ওদলাবাড়ির কাছে। শিলিগুড়ি থেকে গজলডোবার দূরত্ব প্রায় 25 কিলোমিটার। আমরা এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে ক্যানেল রোড। এই ক্যানেল রোড অর্থাৎ এই বাঁদিকে যে ক্যানেলটা দেখতে পাচ্ছেন, এই ক্যানেল
তিস্তা ব্যারেজ এবং মহানন্দা নদীর সঙ্গে যুক্ত হয়েছে। আমরা পেছন থেকে মহানন্দা নদী ফেলে এসেছি, সামনে পড়বে তিস্তা ব্যারেজ। বর্তমানে এই গজলডোবাও একটা জনপ্রিয় পর্যটনস্থল। এখানে পশ্চিমবঙ্গ সরকারের ইউথ হোস্টেল এবং পর্যটন বিভাগের একটা সুন্দর গেস্ট হাউস আছে। ইচ্ছে করলে আপনারা অগ্রিম বুকিং করে এখানেও থাকতে পারেন। আশেপাশে অনেক কিছু দেখার জায়গা রয়েছে। যারা পাখি দেখতে ভালোবাসেন তাদের জন্যও কিন্তু গজলডোবা একটা আদর্শ স্থান। তিস্তা ব্যারেজের আশেপাশে যেসব জলাশয়গুলো রয়েছে সেই সব জলাশয়ে শীতকালে কিন্তু প্রচুর পরিযায়ী পাখি ভিড় করে। অবশ্যই আপনাদের একটা খুব সুন্দর ডেস্টিনেশন হবে গজলডোবা। যারা সকালবেলা কলকাতা থেকে বেরোবেন তারা এক রাত্রি এই গজলডোবা বা তার আশেপাশে কোথাও নাইট স্টে করে তার পরের দিন সকাল সকাল বেরিয়ে পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিতে পারেন। আমরা যেহেতু নাইটে বেরিয়েছি তাই আমরা আর এখানে থাকার কোনো বন্দোবস্ত করিনি, আমরা সোজা চলে যাব লাভা। গজলডোবাকে ঘিরে রয়েছে বৈকুণ্ঠপুর জঙ্গল, আপনারা ইচ্ছে করলে সেটাও ঘুরে দেখে নিতে পারেন। আর আছে একটা পৌরাণিক আখ্যান। যাই হোক, আমাদের সকাল থেকে ভারী কিছু ব্রেকফাস্ট করা হয়নি, আমরা এবারে এখানে একটু দাঁড়িয়ে ব্রেকফাস্ট করে নেব। আমাদের গাড়িতে একটা ছোট্ট কিচেন সেট আপ আছে, আমরা নিজেরাই এখন এখানে কিছু হালকা ব্রেকফাস্ট করে নিয়ে তারপর আবার সামনে রওনা দেবো। রাস্তার ধারে দাঁড়িয়ে সকালের ব্রেকফাস্ট ডিম রুটি মানে কি বলে এগ টোস্ট না কি বলে এগ টোস্ট ডিম টোস্ট হচ্ছে এইটা এখন বানানো হচ্ছে। আধ ঘন্টা দাঁড়িয়ে আমরা এখন এটা খাবো, খেয়ে দিয়ে তারপর আবার রওনা দেবো। এটা হচ্ছে গজলডোবা, আর এখান থেকে আর সামান্য কিছু দূর, বেশি দূর না, একদম ক্যানেলের ধারে সুন্দর লোকেশনে দাঁড়িয়ে একটা বট গাছ, তার নিচে একটা শিবলিঙ্গ রয়েছে। তো এইখানে দাঁড়িয়ে আমাদের সুন্দর সকালবেলা ব্রেকফাস্ট হচ্ছে। ঘড়িতে সম্ভবত এখন সকাল 9:30। আমরা এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে ব্রেকফাস্ট পর্বটা সেরে নিয়ে আবার আমরা এগিয়ে চললাম। এই মুহূর্তে আমরা আরও একটা ব্যারেজের উপর থেকে চলেছি। প্রথমে আমরা পার করে এসেছিলাম ফারাক্কা ব্যারেজ, 2 নম্বর এটা হচ্ছে গজলডোবা বাঁধ বা তিস্তা ব্যারেজ। অ্যাকচুয়ালি তিস্তা ব্যারেজ নামে বাংলাদেশের উপর আরও একটা বাঁধ আছে, তাই এটা গজলডোবা বাঁধ নামেই বেশি পরিচিত। 1998 সালে তৈরি হয় এই গজলডোবা বাঁধ। এই বাঁধে মোট 54টা গেট আছে। মূলত বাংলাদেশের জল যাওয়া আটকাতেই এই বাঁধটা নির্মাণ করা হয়েছে। এই বাঁধের অতিরিক্ত জল ক্যানেলের মাধ্যমে মহানন্দা নদীতে ফেলা হয় এবং এর ফলে আশেপাশের বিস্তীর্ণ এলাকায় চাষবাসের অনেক সুবিধা হয়েছে। আর বেশি যদি জল বেড়ে যায় তখন কয়েকটা গেট খুলে তিস্তা নদীর জল বার করে দেওয়া হয়, যেটা বাংলাদেশের দিকে প্রবাহিত হয়। গজলডোবা থেকে আমরা পা দিকে নিলাম ওদলাবাড়ির দিকে। তো এই রাস্তাতে যাচ্ছে ওদলাবাড়ি, আমরা ওদলাবাড়ি হয়ে যাব। ওদলাবাড়ির পথে আবার একটা জঙ্গল, দুদিকে জঙ্গল, এবং এটা এলিফ্যান্ট করিডোর। রাস্তার ধারে বোর্ড লাগানো রয়েছে এলিফ্যান্ট ক্রসিং জোন। দেখি আমাদের কপালে কি আছে, গণেশ, বাবা গণেশ আমাদের দর্শন দেয় কিনা, দেখা যাক। তবে পরিবেশটা খুব সুন্দর, দুদিকেই জঙ্গল, শাল গাছের জঙ্গল। এখানে দাঁড়িয়ে একটু ছবি তুলে নিতে পারলে ভালো হতো, কিন্তু এই মুহূর্তে ছবি তোলার এনার্জি নেই বা সময়ও নেই। আমাদের হোটেলে পৌঁছতে হবে। মালবাজার এখান থেকে এখন 22 কিলোমিটার। তো মালবাজার তো আমি যাবো না, তার আগে থেকে আমরা পা দিকে টান নেবো। চেল নদীর ব্রিজ ক্রস করছি। এটা চেল নদী, যথারীতি জল নেই, শুকনো বালি। আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি এই রাস্তায় 2টো ভিউ পয়েন্ট আছে, একটা অ্যাম্বিয়ক আর একটা চেল নদীর ভিউ পয়েন্ট। তা আমরা যাওয়ার সময় যদি সম্ভব হয় তাহলে ওই চেল নদীর ভিউ পয়েন্টটাও আপনাদের একবার দেখিয়ে দেবো। গুয়াহাটি 495 কিলোমিটার।
চলে এলাম ডামডিং। এই ডামডিং থেকে আমাদের এবার নিতে হয় বাড়ি, আর সোজা চলে গেছে একেবারে গৌহাটি আসাম সোজা। আর আমরা এবার বাদিকে নিয়ে নিলাম লাভার উদ্দেশ্যে গরুবাথান হয়ে। গরুবাথান এখান থেকে 13 কিলোমিটার, আর লাভা মোস্ট প্রবাবলি এখান থেকে 50 কিলোমিটার মতো হবে। তো এটা হচ্ছে ডামডিম। এবার আমরা সোজা লাভার দিকে চলে যাব। ডামডিংয়ের মোড় থেকে বাঁদিকে কিছুটা এগোতেই দুদিকে পড়বে আর্মির এলাকা পাস করার পরেই কিছুক্ষণ পরেই চোখের সামনে ধরা দেবে এরকম সব অপূর্ব চা বাগান। দুদিকে চা বাগানের মধ্যে দিয়ে পথ চলেছে কালো পিচ রাস্তা, তার মধ্যে দিয়ে ছুটে চলেছি আমরা। অসাধারণ এই দৃশ্যপট। গরুবাথান হয়ে লাভার এই রাস্তা আপনাকে মুগ্ধ করবে, এটা আমার গ্যারান্টি। বন্ধুরা, আমি এই ভিডিওর প্রথম দিকে আপনাদের বলেছিলাম যে আজকের এই ট্রিপটা হবে একটা অসাধারণ এপিক রোড ট্রিপ, তার এক ঝলক আপনারা দেখতে পেলেন। আসলে হয়েছে কি, এই গরুবাথান এই রাস্তাটায় অসাধারণ বেশ কয়েকটা চা বাগান আছে, বিখ্যাত কয়েকটা চা বাগান আছে। তো সেই চা বাগানগুলো আমরা কিছুটা পার করেছি, আবার আমরা সামনে আরও কিছু চা বাগান পাবো। গরুবাথানের পর থেকেই পাহাড়ি পাকদণ্ডি রাস্তা শুরু হয়ে গেছে, অর্থাৎ আমরা এবার পাহাড়ে চড়তে শুরু করেছি। গরুবাথান থেকে প্রায় 40 কিলোমিটার পাহাড়ি পাকদণ্ডি বেরিয়ে আমরা পৌঁছবো লাভায়। আমি আপনাদের আগেই বলেছিলাম এভাবে আমাদের 2-3টে ভিউ পয়েন্ট পড়বে, তার মধ্যে এটা প্রথম ভিউ পয়েন্ট অ্যাম্বিয়ক। তবে এই মুহূর্তে আমরা খুব ক্লান্ত থাকায় এখানে আমরা দাঁড়াচ্ছি না, ইচ্ছে আছে ফেরার পথে এখানে দাঁড়াবো, দাঁড়িয়ে ছবি তুলে আপনাদেরকে শেয়ার করবো। অ্যাম্বিয়কের আরও বেশ কিছুটা পরে চেল ভিউ পয়েন্ট, সেটাও আমরা পার করে এসেছি। ক্লান্ত থাকার জন্য সেখানেও আমরা দাঁড়াইনি।
আর যত উপরে উঠছি তত পাহাড়ের চরিত্র পাল্টে যাচ্ছে, গাছপালার ধরনটাও পাল্টাতে শুরু করেছে, শুরু হয়ে গেছে পাইনের জঙ্গল। যাই হোক, লাভায় তো পৌঁছে গেলেন। এবারে সবথেকে বড় যে চিন্তাটা আপনাদের মাথায় আসবে সেটা হলো কোথায় থাকবেন। কোনো চিন্তা নেই, আমরা লাভাতে যে হোমস্টেতে ছিলাম তার রিভিউ এবার আপনাদের দিয়ে দিচ্ছি। লাভাতে আজ আমাদের হোমস্টে, এই হচ্ছে হোমস্টে। দুদিকে দুটো খাট আছে, এদিকে একটা আর এদিকে একটা, 4 জন খুব ভালোভাবে শোয়া যাবে। কম্বল দেওয়া রয়েছে, দুটো 4টে বালিশ, এদিকে একটা টি টেবিল, একটা আয়না, এই মোটামুটি সাজানো গোছানো। একটা টিভি আছে, কিন্তু টিভিটা বোধহয় চলে না, আর আমাদের টিভি দেখার প্রয়োজনও হয় না। একটা চেয়ার দেওয়া আছে। এটা হচ্ছে বাথরুম। বাথরুমটা একদম নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন আছে, পুরো ঝকঝক করছে। এখানে একটা আয়না, কমোড, ফসফেট রয়েছে, আচ্ছা গিজার আছে, আর একটা বালতি মগ দেওয়া রয়েছে, জামা কাপড় ঝোলানোর একটা হ্যাঙ্গার। আর বাথরুম থেকে কিন্তু ভিউটা কিন্তু দুর্দান্ত, মানে রুম থেকে ভিউটা দুর্দান্ত হোক আর না হোক, বাথরুম থেকে ভিউটা কিন্তু দুর্দান্ত। যাই হোক, এই হয়েছে আমাদের মোটামুটি রুমে একটা মাঝারি মাপের ওয়ার্ডরোব রয়েছে। আমরা 3 জন ছিলাম, আমাদের একটা 4 বেডের রুম দিয়েছে। এই রুমের ভাড়া নিয়েছে পার নাইট 1500 টাকা। আমরা 2 নাইটস এখানে থাকবো। লাভা স্বাগত হোমস্টে, আমরা এই হোমস্টেতেই এবারে ঠাঁই নিয়েছি। আপনারাও ইচ্ছে করলে এই হোমস্টেতে থাকতে পারেন। বেশ সুন্দর সাজানো গোছানো, বিভিন্ন রকম ক্যাটাগরির রুম রয়েছে। আমি আপনাদের আরও বিস্তারিত পরে দেখাচ্ছি। আমরা যে হোটেলে রয়েছি এটা হচ্ছে সেই হোটেল, স্বাগত গেস্ট হাউস, স্বাগত হোমস্টে। তো মোটামুটি এই হচ্ছে হোমস্টে, রাস্তার উপরে একদম সামনে গাড়ি পার্কিংয়ের জায়গা রয়েছে। ভেতরের রুম তো আপনারা দেখিয়েছি, বেশ সুন্দর সাজানো গোছানো আছে মোটামুটি। নিচে এদের নিজস্ব রেস্টুরেন্টও আছে, ইচ্ছে করলে আপনারা এখানে খাওয়া দাওয়া করতে পারেন। আমরা এখানেও খাওয়া দাওয়া করেছি আর বাড়িও করেছি। তো এই হচ্ছে আমাদের ক্যান্টিন, আর এই হচ্ছে হোটেলের ওনারের ভাই। তো আমি এই দাদার কাছ থেকে একটু শুনে নেবো হোটেল সম্বন্ধে ইনফরমেশন আপনাদের দেওয়ার জন্য শুনে নেবো। দাদা, আপনার নাম? হোটেল মালিক নাম? সারিকা। ও এনার হচ্ছে দিদি, হচ্ছে হোটেলের ওনার। তো ও দিদি আজকে হঠাৎ বাইরে কোথাও গেছেন, যার জন্য ওনার সঙ্গে এখন দেখা হয়নি। তার ভাই আছে, ভাইয়ের সঙ্গে কথা বলছি। আচ্ছা, আপনার হোটেলের নামটা কি জানো? হোমস্টের নামটা? লাভা স্বাগত হোমস্টে। আচ্ছা, আপনাদের এখানে চেক ইন আর চেক আউট টাইম কত আছে? चेकिंग तो एनी टाइम कर सकते हैं। अच्छा। चेकआउट का ऐसे 12 मंथ। 12। अच्छा, यहाँ पर रूम का टैरिफ क्या है? रूम का यहाँ पे लावा में सभी पे एक फूडिंग वाइजिंग सीजन वाइज चलते हैं। अच्छा। ऑफ सीजन और पीक सीजन। पीक सीजन में थोड़ा वही रूम का थोड़ा ज्यादा होता है। ऑफ सीजन में क्या होगा? सीजन में थोड़ा कम करके कम एवरेज। ऑफ सीजन यहाँ पे लावा में मैक्सिमम ये रेनी सीजन के टाइम में ऑफ सीजन रहता है, जैसे जून जुलाई अगस्त बारिश ज्यादा होता है, इसलिए उस टाइम पे थोड़ा ऑफ सीजन रहता है। लेकिन ये नहीं कि गेस्ट पूरा बंद नहीं होता है, जो एडवेंचर वो पसंद करते हैं वो उस टाइम पे आ सकते हैं। আচ্ছা, এবার আমরা যে রুমে রয়েছি তার থেকে ভালো রুম আছে তো আপনাদের? हाँ, ওর থেকে ভালো কোয়ালিটি উপরে? हमारा ऊपर में कटेज, ऊपर कटेज है, ওই वुडन। হ্যাঁ, উডেন কটেজ রুম কি আপনার দেখা যাবে একটু? অ্যাকচুয়ালি এনাদের উপরে কটেজ রুম আছে। কটেজ রুম একটু কস্টলি তো হবেই, তো আমরা মানে কটেজ রুম নিইনি, আমরা এমনি নর্মাল রুম নিয়েছি। তো আপনাদের একবার কটেজ রুমটাও দেখিয়ে দিই, যদি ইচ্ছে করেন তাহলে আপনারা এই কটেজ রুম থেকেও আপনারা বুক করতে পারেন। তো চলুন আমি আপনাদের উপরে একটু দেখিয়ে দিই। এখানকার উপরের সিঁড়িটা একটু খাড়াই আছে, তো মোস্ট প্রবলি যেটা সাধারণত যেটা হয় আর কি পাহাড়ি এলাকায়, সিঁড়ির জায়গাতে স্পেস তো কম থাকে, যার জন্য একটু খাড়াই হয়। তো উপরে কটেজ রুম আছে, ওগুলো দেখি। আমরা তো এইদিকে নিয়েছি ফার্স্ট ফ্লোরে, আমাদের রুমটা হচ্ছে এইদিকে। থার্ড ফ্লোরে কটেজ রুম, আর এই থার্ড ফ্লোর থেকে পেছনের
ভিউটা কিন্তু দুর্দান্ত। আপনারা দেখতেই পাচ্ছেন যে মেঘ উড়ে আসছে, হাত বাড়ালেই মেঘ ছোঁয়া যাবে, মেঘকে ধরা যাবে, মানে একদম মেঘ আমাদের কাছে চলে এসেছে। পিছনে ভিউটা খুব সুন্দর, মেঘ আছে বলে একটু অস্পষ্ট রয়েছে। তো এবার রুমটা দেখাই। আচ্ছা, এগুলো হচ্ছে কটেজ রুম, পুরো কাঠের। হ্যাঁ, পুরো কাঠের। এখানে বেডে 3 জন মোটামুটি থাকা যাবে। ওয়ার্ডরোব রয়েছে, টিভি রয়েছে। এই হচ্ছে সিলিং, ফ্যানের প্রয়োজন নেই। আর এইটা হচ্ছে ওয়াশরুম, এই হচ্ছে ওয়াশরুম। মোটামুটি সব কিছুই আছে, গিজারও রয়েছে। তো এইগুলো হচ্ছে কটেজ রুম। এটা একদম 3rd ফ্লোরে দুটো কটেজ রুম আছে, তাই তো? হ্যাঁ, এদিকে একটা আছে, এদিকে একটা আছে, সেম সাইজ, দুটো কটেজ রুম। তো ইচ্ছে করলে আপনারা এই কটেজ রুমও বুক করতে পারেন। এটা একদম 3rd ফ্লোরে। তো এই কটেজ রুমের ভাড়া মোটামুটি কীরকম আছে? 2200। আচ্ছা, আপনাদের অনলাইন বুকিং হয় তো? অনলাইন। আচ্ছা, তো আপনারা শুনলেন যে অনলাইন বুকিংও হয়। আমিও দেখেছি অনলাইনে বুকিং হয়, যদিও আমি এখানে একটা স্পটে বুক করেছি, দেখেছি না আর কি। অ্যাকচুয়ালি আমি অনলাইন ঠিক বুক করা ঠিক পছন্দ করি না। তো যাই হোক, রিজনেবল রেটে পেয়েছি। তো ইচ্ছে করলে আপনারা স্বাগত এখানে আসতেই পারেন। ওই হোমস্টের নাম কি আছে? সোয়াগত লাভা সোয়াগত হোমস্টে। তো এইখানে আপনারা আসতেই পারেন, থাকতে পারেন। আমরা স্যাটিসফাইড। আর এই সামনেও অনেক হোটেল রয়েছে একদম পাশাপাশি। অ্যাকচুয়ালি এই যে হোটেলের বা হোমস্টের যে পজিশনটা, এটা একদম লাভায় ঢোকার মুখে। এই যে নিচে রাস্তা দেখতে পাচ্ছেন, এখান থেকে ডান দিকে যে রাস্তাটা, এখান থেকে আমরা এসেছি। মানে লাভা আসার রাস্তা হচ্ছে এটা, গুলবাতন হয়ে। আর এদিকটা হচ্ছে ঋষভ কালিম্পং যাওয়ার রাস্তা হচ্ছে এদিকটা। তো এটা একদম ঢোকার মুখে, লাভা ঢোকার মুখে। লাভা বাজারটা আরেকটু এগিয়ে। তো এই মোটামুটি হচ্ছে আমরা যে হোমস্টেতে ছিলাম, স্বাগত হোমস্টে, সেই হোমস্টের সমস্ত বিবরণ। আমরা এবার ঋষভের রাস্তায় ঢুকেছি। যে ওয়ে টু ঋষভ এখানে বোর্ড লাগানো রয়েছে। বাদিকে একটা বেশ সুন্দর বড় ঝাউ বাগান। বন্ধুরা, শিলিগুড়ি টু লাভা রোড ট্রিপের এই অংশটা এখানেই শেষ করছি। পরের পর্বটা কিন্তু আরও বেশি ইন্টারেস্টিং হবে, কারণ আমরা নেক্সট পর্বে যাব লাভা থেকে ঋষভ। আপনারা যারা সেলফ ড্রাইভে লাভা আসবেন এবং লাভা থেকে ঋষভ যাবেন, তাদের জন্য কিন্তু নেক্সট পর্বটা কিন্তু খুব ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ। আমি লাভা থেকে ঋষভ যাওয়ার পুরো রাস্তাপথটাই ভিডিওতে ধরে রেখেছি। আশা করছি নেক্সট ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে। খুব শীঘ্রই আসবো পরের ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন এবং সুস্থ থাকুন। ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ।